বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং জাতীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর সাজেদুল হক রুবেল। স্বাগত আপনাদের জনকে তৃতীয় মাত্রায়। রাজনীতিতে এখন বিতর্কের প্রধান জায়গা হয়ে দাঁড়িয়েছে 133টি অধ্যাদেশের এক ভবিষ্যৎ, জুলাই সনদ এবং গণভোট নিয়ে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের মধ্যকার যে বিতর্ক। সো মিস্টার কামরুজ্জামান রতন, আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনাদের বক্তব্য কি। আর এটা তো সাংবিধানিক ব্যাখ্যা, আইনগতভাবে আমি যতটুকু আমি যে সাদামাটাভাবে যেটা বুঝি যে আমাদের দল যেই প্রারম্ভিকভাবে নিজেরাই কিন্তু ইনিশিয়েট করে এবং প্রথম যে জুলাই সনদের উপর 32টি দল যেখানে সাইন করেছিল সেটা সংসদ প্লাজায়, যেটা আমাদের ইনিশিয়েট আমরা করেছি। তখন কিন্তু অনেক কিছু কিন্তু জোড়াতালি দেওয়া হয়েছে এবং ওইখানের মধ্যে অনেকগুলো কিন্তু গেম চলতেছিল, ইলেকশন হতে দেওয়া না হতে দেওয়া। ইলেকশন হলে দেশের ভবিষ্যৎ একটা, যেটা বিএনপি প্রথম থেকেই যে গণতান্ত্রিক পরিবেশ এবং গণতন্ত্রের জন্য জাতিকে যেভাবে সঠিক পথে রাখা, ওই ট্র্যাকটা করার জন্য। তো ওইখানে অনেক কিছুই কিন্তু বাস্তবতার নিরিখে এই বিএনপি তখন যতগুলো সাইন করেছে, ওই যেগুলো স্বাক্ষরিত সাইন, ওটার ব্যাপারে বিএনপি কিন্তু বলেছে যে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এখন সংস্কারের প্রশ্নে যে ব্যাপারগুলো সামনে আসছে এবং যেগুলো এখন বিরোধী দল মানছে না, তাদের সন্দেহটা হলো যে বিএনপি ভবিষ্যতে এটা মানবে না মেজরিটির প্রশ্নে। আর আমাদের প্রশ্নটা হলো যে আমরা সবই মানব। বিএনপিকে এখন যে প্রতিপক্ষ বানাতে চাচ্ছে সব দল মিলিয়ে, যে বিএনপি কথা না রাখার দল এবং বিএনপি এগুলো সন্দেহের উপর ভর করে যেই ক্লজগুলো তৈরি তারা করতে চাচ্ছে, তারা যেভাবে চাচ্ছে সাংবিধানিক বা বিএনপির ওইখানেই প্রশ্ন হলো যে আমরা যেটা করব, যেটা আগে যেটা জোড়াতালি দিয়ে করতে আমাদের হয়েছে নির্বাচনকে মানে প্রতিষ্ঠিত এবং নির্বাচনের সঠিক ধারায় রাখার জন্য। এখন আমার মনে হয় দেশে একটা পার্লামেন্ট হয়েছে, আমরা যেটাই করব ভবিষ্যতে যেন কোনো কাজ করার জন্য বিএনপিকে বা কোনো সাংবিধানিকভাবে যতগুলো আমরা এখানে সমাধানের দিকে যাব, এবং সেটা 133টা যে অধ্যাদেশ ছিল ওইখানেও কিন্তু বিগত অন্তর্বর্তীকালীন সরকারের তাদেরও কিন্তু ওইখানে কিন্তু অনেক জায়গায় কিন্তু অনৈক্য ছিল। তারাও কিন্তু কোনো ক্রমে আজকের যে পরিবেশটা হবে এইটার জন্য কিন্তু তৎকালীন তারা যারা ছিল, আলী রিয়াজ বলেন, তারা কিন্তু দায়সারা গোছেরভাবে এবং অনেক কিছু শেষ মুহূর্তে কিন্তু বিএনপিকে হাইড করে তারা কিছু কিছু ক্লজ ঢুকিয়ে দিয়েছে। এখন আমাদের যে পার্লামেন্ট একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট হবে এবং এই পার্লামেন্টে কোনো ভুল করা যাবে না। আমাদের যদি সংশোধন এতটুকু হতে পারে, সংস্কার এবং মানে সংশোধন যেটা, যে আমরা এখন যেটাই করব ধীরস্থিরভাবে, এবং এই করার পরে যেন আর কোনো ভবিষ্যতে যেন আমাদের কোনো দায়বদ্ধতার মধ্যে আমাদের কোনো যদি আমরা সাংবিধানিক এমন কিছু না করি, সাংবিধানিকভাবে ভবিষ্যতে আমরা কাঠ গড়ে দাঁড়াতে হয়। এইটাই হলো মূলত প্রশ্ন। এখন এক একজন এক এক ব্যাখ্যাটা দিচ্ছে। আমার মনে হয় যে বিএনপির উপর যে প্রথম যে অমূলক এবং সন্দেহটা, এটা হলো একটা অমূলক ধারণা থেকে বলছে যে বিএনপি অতীতে এটা করেছে, ওইটা অ্যাকসেপ্টেবল ছিল না, সংখ্যাগরিষ্ঠের প্রশ্নে তারা আবার এগুলো করবে। এই সন্দেহের জায়গা থেকে যে অবিশ্বাসটা হয়েছে এবং সর্বশেষ পার্লামেন্টে যেই আলোচনাটা হলো, ওইখানে কিন্তু বিরোধী দল এবং বিএনপি সবাই মিলে কিন্তু ওইখানে কিন্তু একটা পার্লামেন্ট পার্টি একটা কমিটি হবে এবং ওই কমিটির রেশিও নিয়ে হয়তো এদিক যার যার পার্লামেন্টে বিএনপির 217 সিট বা তাদের মানে 77, এনসিপি সহ আমাদের যে রেশিওর উপর যে পার্লামেন্ট পার্টির মিটিংয়ে যে জিনিস কমিটি যেটা হবে, এবং ওই কমিটির মাধ্যমে আমাদের অতীতের সবগুলো চিত্র আমাদের সামনে থাকার পরে আমরা ভবিষ্যতের জন্য নিশ্চিদ্রভাবে যেটা করার সেই দিকে বিএনপি আলোকপাত করছে। আমার মনে হয় এই কমিটি গঠন হয়ে গেলে এবং এখানে যদি বিরোধীদের অংশগ্রহণ করে, আমার মনে হয় এটা নিয়ে একটা সমাধানের রাস্তা বেরিয়ে যাবে। সেটার জন্য রাজপথ আমাদের গরম করে বা রাজপথে প্রতিপক্ষ তৈরি করে আগামী দিনের রাজনীতিটাকে একটা আবারও কোনো সংঘাত বা আবারও কোনো অনিশ্চয়তার পথে বিএনপিও নেবে না, এবং আমার বিরোধী দল যারা আছে আমার মনে হয় একটা কগনিজেন্স এখানে হবে। সেখানে অনেকগুলো ব্যাপারে যে
আমাদের যে মতামতের যে মানে মতানৈক্য বা ভিন্নতা যেটা থাকবে আমার মনে হয় আলোচনা টেবিলে বসলে সেটা সমাধান হবে। স্যার, ডক্টর সাজেদুল হক রুবেল, আপনার কাছ থেকে বুঝতে চাই, জুলাই সনদ গণভোট নিয়ে তো আমরা দেখছি সংসদের ভেতরে বাইরে এবং বিরোধী জোটকে দেখলাম কর্মসূচিও পালন করতে তারা, কিন্তু এবং একই সঙ্গে 133টি অধ্যাদেশের ভবিষ্যৎ নিয়ে যে ইতিমধ্যেই সংসদীয় কমিটিতে যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে বিভিন্ন মহলে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। আপনার কাছ থেকে সবটা একটু শুনতে চাই। ধন্যবাদ জিলুর ভাই, এবং একই সাথে আমার সম্মানিত সহ-আলোচক রতন ভাই এবং চ্যানেল আয়ের তৃতীয় মাত্রার দর্শকরা যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আসলে এখানে আমার প্রতিক্রিয়া একটু মিশ্র প্রতিক্রিয়া হবে আর কি। এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতির আদেশ, জুলাই সনদ বাস্তবায়ন, এটা একটা চ্যাপ্টার। আর একটা চ্যাপ্টার আছে ওই যে 133টা অধ্যাদেশ। এই দুটোকে আসলে আমি মিশিয়ে বলাটা বা এক সাধারণীকরণ আলাদা প্রথমত বিষয়টা তো ওই যথাযথই মানে তার পদক্ষেপ নিচ্ছিল আর কি, যে বিশেষ করে হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদের সে শপথ নেয়নি, আমাদের মতে এটা খুবই সঠিক একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারপর সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সংস্কার তারা করবেন বলে যে জায়গাটা আসছেন, সেটাও আমার কাছে মনে হচ্ছে যে এটাও ঠিক আছে, সংবিধানকে আপহোল্ড করে এটা করা দরকার। এবং এর বিরোধিতা যে বিরোধী দলরা করছে তাদের আসলে এজেন্ডা ডিফারেন্ট এজেন্ডা আছে, সে ব্যাপারে আমি পরে আলোচনা করব। কিন্তু এই 133টি অধ্যাদেশ আজ থেকে 6 দিন পরে এগুলার কার্যকারিতা হারিয়ে যাবে। এই জায়গাটাতে কিন্তু বিষয়টাতে কিন্তু বিএনপিকে আর হচ্ছে আমরা অন্য বিষয়গুলোতে যেভাবে করে হচ্ছে তাকে হচ্ছে সাধুবাদ জানাচ্ছি, এই ক্ষেত্রে কিন্তু সাধুবাদ জানাতে আমাদের কিছুটা আড়ষ্টতা আছে, কিছুটা সংশয় আছে, কিছুটা অবিশ্বাসও আছে বটে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, এই যে বিষয়টি, আসলে আমরা তো গণতন্ত্র বলতে শুধু ভোটাভুটি বুঝি না। হ্যাঁ, বছরে 5 বছরে একদিনের জন্য জনগণের গণতন্ত্র না। গণতন্ত্র তো এটা একটা হচ্ছে গিয়ে ধারাবাহিক বিষয় এবং এটা ধীরে ধীরে বিকশিত হবে। তবে এটার অন্যতম কতগুলো ন্যূনতম শর্তের জায়গা আছে। তার একটি জায়গা হচ্ছে আপনার ভোটের অধিকারের পরের যে জায়গাটা, সেটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতার যে প্রশ্নটা। এই জায়গাটায় হ্যাঁ, ওরা একটা 18 মাস ধরে একের পর এক 133টা অধ্যাদেশ দিয়েছে। তার মধ্যে অনেকগুলো প্রয়োজনীয় আছে, অনেকগুলো অপ্রয়োজনীয় আছে। সব কটাকে আপনি এক চোখে তো দেখলে হবে না। কতগুলো জায়গা হচ্ছে যে এটার জন্য সংবিধান মানে সাথে সম্পর্কিত নয়, সংবিধান পরিবর্তন করার প্রয়োজন নাই, এবং এগুলো পার্লামেন্টেও আলোচনা করে আবার নতুন করে বিল আনারও প্রয়োজন। বিএনপি যেটা বলছে, হ্যাঁ আমরা এগুলো করবো, কিন্তু এগুলো আমরা সংসদে বিল এনে করবো। সংসদে বিল এনে আবার একই সিদ্ধান্ত আপনার নেওয়ার দরকার কি? ওইখানে কোনো রকম ভুল আছে, ভুল থাকলে সেই ভুলটাকে অ্যাড্রেস করেন। কিন্তু আমার তো মনে হয় সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ব্যাপার আছে, বিশেষ করে যে নিম্ন আদালতগুলো আছে, সেই আদালতগুলোর আপনার কেয়ারটেক করার জন্য বা সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য একটা সচিবালয়ের অধ্যাদেশ জারি হয়েছিল। এটা খুবই প্রয়োজন, এটা খুবই একটি প্রয়োজনীয় বিষয়। আমরা বিচার বিভাগের স্বাধীনতা কিংবা আইনের শাসনকে প্রতিষ্ঠা করবার জন্য এই জায়গা থেকে সরে আসার তো আমি সুযোগ খুব একটা বেশি দেখি না। দুর্নীতি দমন কমিশন, দুদকের যে আইনের যে সংশোধন কমিশন এবং হচ্ছে বিশেষ করে এই গুমের সবচেয়ে বেশি সাফারার তো বিএনপি। আজকে যে যতই কথা বলুক, আজকেও ঢাকার রাজপথ যে যতই কাপাক, কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে গুমের শিকার হয়েছে যে রাজনৈতিক দল বাংলাদেশে, সেটাকে আমাকে স্বীকার করতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং সেই বিএনপিকে এখন ক্ষমতায় এসে যে গুমের প্রসঙ্গ নিয়ে এই অপরাধ প্রতিরোধে যে একটা আইনি যে সংস্কারের জায়গাটা হচ্ছে গিয়ে অধ্যাদেশে করা হয়েছে 133-এর মধ্যে একটি, এটিকে আমার মনে হয় ছেড়ে দেওয়ার প্রয়োজন ছিল আর কি। এখন হাতে তো খুব অল্প সময়, মাত্র 4 দিন সময়, 10 এপ্রিলের মধ্যে এগুলোর কার্যকারিতা হারিয়ে যাবে। এই ব্যাপারটা আমার মনে হয় হচ্ছে একটা ভুলই হইল। আরেকটা বিষয় প্রশ্ন করতে হবে, রতন ভাই একটা কথা বলছেন, বিএনপিকে বিরোধী দলরা সবসময় সন্দেহের চোখে দেখছে। আমি আসলে জামাত যে কারণে বিএনপির বিরোধিতা করছে বা এনসিপি যে কারণে বিএনপির বিরোধিতা করছে সেটাকে খুব একটা আমল নিতে চাই না। তারা অন্য প্রসঙ্গে, তাদের ডিফারেন্ট এজেন্ডায় তারা হচ্ছে কি আপনার সমালোচনা করবে, আপনার বিরুদ্ধে তুখোর আন্দোলন তৈরি করার চেষ্টা করবে। কিন্তু এটা কি জনমনেও কি সন্দেহ সৃষ্টি হয়ে যাচ্ছে না? জনমনেও কি সন্দেহ সৃষ্টি হয়ে যাচ্ছে না? কারণ জনগণ তো হচ্ছে সিঁদুরে পোড়া গায়, আমি সিঁদুরে পোড়া গাই আর কি। আমি খালি বারবারই ভয় পাবো যে এই দেশে যখনই 2/3 মেজরিটি নিয়ে কেউ এসছে ক্ষমতায়, তার প্রথম দিকে সে গণতান্ত্রিকভাবেই ক্ষমতায় এসছে, কিন্তু আস্তে আস্তে তারা ক্রমশ স্বৈরতান্ত্রিক রূপ গ্রহণ করেছে। আবারও কি হিস্ট্রি রিপিট করবে কিনা,
এরকম একটি সন্দেহের জায়গা তো হচ্ছে জনমনে হতে পারে, সাধারণ জনগণের মধ্যে হতে পারে। আমরা বামপন্থী রাজনীতি, আমরা কমিউনিস্ট পার্টির রাজনীতি করি, আমরাও তো হচ্ছে গিয়ে এই বিষয়টিতে অতীতেও দেখেছি আর কি। তো সেই জায়গা থেকে কি আমরা আবার হচ্ছে সেই পিছন দিকে আবার ব্যাক করব কিনা, আবার নতুন করে একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে কিনা, সেটা সেই জায়গাটা তো দায়িত্ব কার, সেইটা আশ্বস্ত করবার দায়িত্ব আমার। জোর করে বিএনপিকে কেন আমি বিশ্বাস করবো, কিন্তু সেটা আমাকে আশ্বস্ত করবার দায়িত্ব, আমাকে কগনিয়েন্সে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে কিন্তু হচ্ছে রাষ্ট্র এবং সরকারের, বিশেষ করে সরকারের সেই দায়িত্ব। এবং সেই ক্ষেত্রে আসলে প্রথম যে প্রসঙ্গটা এসেছিল সেটা হচ্ছে যে হঠাৎ করে যে আপনারা যে প্রশাসক নিয়োগ করে বসলেন এই ঢাকা সিটির। হ্যাঁ, এখানে সুন্দর হতো যে আপনারা আসছেন, আসার পর প্রথম কথা হচ্ছে ফার্স্ট টার্গেট করবেন হচ্ছে এই সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন হচ্ছে এই বছরের অমুক মাসের মধ্যে হবে, উপজেলা নির্বাচন এই সময়ের মধ্যে হবে, ইউনিয়ন পরিষদের এই সময়ের মধ্যে হবে। তবে এই যে 6 মাস পরে নির্বাচনটা হচ্ছে, আগে নির্বাচনে একটা আপনি দিয়ে দিলেন আর কি, রোড ম্যাপ দিয়ে দিলেন। রোড ম্যাপ দেওয়ার পর এই 3 মাস কীভাবে চলবে, এই 6 মাস কীভাবে চলবে, বা এটা 1 বছরই লাগলো, এই 1 বছরটা চলবার জন্য আমরা এরকম অ্যাডমিনিস্ট্রেশন নিয়োগ করতে চাই। তাহলে কিন্তু বিষয়গুলো হচ্ছে অতটা সন্দেহ সৃষ্টি হয় না। কিন্তু তার আগে মনে হয় যে তারা আগে নির্বাচনের তারিখ নির্ধারণের আগে, ঘোষণার আগে যে হচ্ছে গিয়ে প্রশাসক নিয়োগের যে ব্যাপারটা হয়, হ্যাঁ প্রশাসক নিয়োগ তো করতেই হবে, প্রশাসক নিয়োগ করতেই হবে আর কি। কিন্তু সেই প্রশাসক নিয়োগের ব্যাপারটা আমাদের মনে সন্দেহ লাগে। আচ্ছা, বিএনপি তাহলে এই নির্বাচনগুলো ধরে প্রশাসনকে গুছিয়ে নিতে চায়, তার দলকে গুছিয়ে নিতে চায়, এবং বিশেষ বিশেষ সুবিধাও হচ্ছে নিয়ে নিতে চায়, এবং এই সমস্ত সুবিধাগুলোকে নিয়ে সে তারপর হচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচনে নামবে আর কি। তো এরকম সন্দেহ যদি জনগণের মাঝখানে উদ্বেগ ঘটে, তো এর জন্য জনগণের দোষ নাই, এটা জনগণের দোষ নেই। এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আবারও জিলু ভাইয়ের প্রশ্নের প্রথম অংশ যদি আমরা ফিরে আসতে চাই, আসলে জুলাই সনদ বাস্তবায়িত হবে না এটা নিয়ে খুব বেশি আশঙ্কাগ্রস্ত হওয়ার কোনো কিছু নেই। বিএনপি আগেও কমিটমেন্ট করেছে, বরঞ্চ মানে রতন ভাইয়ের ওই আলোচনার সাথে আমি খুবই একমত যে এই সাথে বিএনপির সাথে তো রীতিমতো প্রতারণাই করা হয়েছিল। বিএনপির যে নোট অফ ডিসেন্ট, আমাদের নোট অফ ডিসেন্ট আমরা স্বাক্ষর করিনি, আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করি, কিন্তু সাধারণত স্বাক্ষর করেছিলেন, একজনের সঙ্গে স্বাক্ষর করেছেন, কিন্তু সেই স্বাক্ষর করার মধ্য দিয়েই তো তাদেরকে রীতিমতো বলা যায় ওই চকলেট কোটিং দিয়ে কুইনাইন খাওয়া দেওয়ার মতো আর কি, তাদেরকে হচ্ছে গিয়ে কুইনাইন খাইয়ে দিয়েছিল সে সময়। তখন বিএনপি বুঝেছিল হয়তো কুইনাইন খাচ্ছি, কিন্তু তার হচ্ছে কোনোভাবে নির্বাচনটা রোল করানোর ব্যাপার। কিন্তু এই যে কৌশল করে আসছেন, এত একের পর এক কৌশল, এই কৌশলগুলোই তো জনমনে সন্দেহ সৃষ্টি করে দেয়, আর ওটাকেই কাজে লাগাতে পারে জামাত। সন্দেহ কাটাবেন কিভাবে? বিএনপি যে ক্ষমতায় আরোহণ করলো, এটা জনগণের প্রত্যক্ষ ভোটেই তো। এই ভোট নিয়ে জনমতের যে ভোটিং সিস্টেমটা এবার যা ছিল, এটা বিশ্বাস আস্থা দেশে বিদেশে সব জায়গাতে কিন্তু এটা কিন্তু সমাদৃত, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। এখন একটু যদি আমরা ফিরে তাকাই, এই জামাত ইসলাম তারা যে আজকে যে পয়েন্টের উপর দাঁড়িয়ে বিএনপিকে প্রথম দিন থেকেই তারেক রহমানের একটা তো ফেসিস চলেই গেল, তারপরে ব্যক্তিগতভাবে আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে বিভিন্নভাবে কিন্তু এটা বট বাহিনী বলেন, ক্যাম্পাসের যে কোনো ঘটনার সাথে ওনার সম্পৃক্ততা টেনে ওনাকে একিউজড করে, এই যে জামাত ইসলাম সরাসরি না বলুক, সংসদে বলছেন আমরা ব্যক্তিগতভাবে আমরা কারো বিপক্ষে আমরা যাব না, এমন কিছু পার্লামেন্টে আমরা ব্যক্তি চরিত্র হনন করে আমরা কোনো বক্তব্যটা দেবো না। আমরা তো এটাকে সাধুবাদ জানাই। তা আমরা কি সাধুবাদ জানাবো, শুধু কি কথামালার মধ্যেই কি আমরা সন্তুষ্ট করবো না? আমরা আশ্বস্ত কখন দেখব? যখন দেখব কার্যকরীভাবে আমি আপনাকে সম্মান করি, এই সম্মানটা আমার ভিতরে বাহিরে সমানভাবে হতে হবে। আর গত এই অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু কাজ এখন কিন্তু সবই কিন্তু এটা কিন্তু বেরিয়ে আসছে। কিন্তু আমি এই সাজিদুল হক ভাই ওনাদেরকে আমি একটুটুকু বলতে চাই, ওনারা তো সবসময় স্বাধীনভাবে কথা বলেন, এবং পার্লামেন্টে যাওয়ার জন্য মেম্বার হওয়ার জন্য পার্লামেন্টের মেম্বার হইতে হবে, ক্ষমতায় যেতে হবে, যার ভিতরে এতটুকু ব্যক্তিত্ব বা আদর্শকে বিসর্জন দিয়ে যারা এই ধরনের ডিসিশনের দিকে না যান, এর মধ্যে কিন্তু ওনারা কিন্তু আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে কিন্তু ওনাদের আদর্শের জায়গা থেকে কিন্তু ওনারা কখনই কিন্তু সরে আসেনি। এইটা সরে না আসার কারণে দেখেন জনসমর্থন যাই থাকুক, কিন্তু ওনাদের কথাকে মানুষ বিশ্বাস করে। এই যে বিশ্বাসের জায়গাটা, এই বিশ্বাসের জায়গাটা কিন্তু আজকে জামাত ইসলাম নেই। বিভিন্ন ইস্যুতে জামাত এখন যেটা করতেছে, জামাতের ক্ষমতাটা আমাদের প্রাপ্তি ছিল, আমরা 168 সিটে আমরা কোন হিসাবে তারা বলতেছে আমরা তো ক্ষমতায় চলে যেতাম,
ইঞ্জিনিয়ারিং করে তারেক রহমান প্রধানমন্ত্রী, সে আমাদেরকে হারিয়েছে। তো মনোভাবটা যদি এরকম হয়, জনগণের এত ট্রান্সপারেন্ট একটা ইলেকশনের পরে যদি প্রতিপক্ষকে আপনি এইভাবে গায়াল করার জন্য মনোজগতে কিন্তু ওইটি প্রথম টার্গেট নেন। ধরুন আপনি একটা জিনিস প্রাপ্তি, আমি দৌড়েছিলাম, এখন আপনি দৌড়ে আপনি ফার্স্ট হয়ে গেছেন, এখন আমি সেকেন্ড, হ্যাঁ আমি পরবর্তী আমার চান্স আছে, বা আমি তাকে ফাউল করলাম না পিছন থেকে। দুই ধরনের কিন্তু আপনার কৌশলী হইতে হবে। আমি মনে করি এই যে আপনি দেখেন ওদিন আমাদের আইনের ব্যাখ্যাটা কে দেন, এই ব্যাপারে জেনে তারেক রহমান বুঝেই তো জনাব সালাউদ্দিন ভাইকে এই দায়িত্বটা দিয়েছেন। এখন সালাউদ্দিন ভাই যা বলেন ওইটাকে ওই যে বট বাহিনীরা বিভিন্নভাবে আপনি দেখেন সামাজিক ইয়েতে যান, এটা কি সালাউদ্দিন ভাই একার সিদ্ধান্ত না এটা আমাদের সম্মিলিত বিএনপির সিদ্ধান্ত? তুমি যদি বিএনপিকে গায়াল করো সেটা আমরা ঠিক আছে মানলাম, পার্সোনালি আপনি দেখেন আমাদের মাননীয় আমাদের প্রধানমন্ত্রীকে টার্গেট করে, সেকেন্ড টার্গেটটা করে এখন সালাউদ্দিন ভাইকে। এখন সালাউদ্দিন ভাই একটার উপর বিশেষজ্ঞ, যেমন উনি বলেছেন ওই দিন যে রীতিমতো নির্বাচন কমিশন সেটা কখনোই দ্বিতীয় পেপারটা সে দিতে পারে না, সে অবৈধ করেছে। তো উনি তো জেনেই কথাটা বলেছে, আমি ওনার কর্মী, আমি কি বলবো, আমি তো ওইটারই আমি সাফাই বলে যাবো। আমার সালাউদ্দিন ভাই এটা স্টাডি করে উনি এর দায়িত্বে আছে, এবং সালাউদ্দিন ভাই আমাদের নিজেদেরকে বলেছে সাংবিধানিকভাবে বা এই জটিলতার যে জায়গাগুলো, এই আইনে ব্যাখ্যাগুলো এগুলো তোমরা দিতে যাবে না, তোমরা বাইরে যারা কথা বলো তাদেরকে বলবা এই ব্যাখ্যাটা আমি পার্লামেন্টে দিচ্ছি, আমি এই 86 দিন 8 মাস তো আমি এইটা নিয়ে কাজ করেছি। এখন সালাউদ্দিন ভাই কোনো কথা বললেই পার্লামেন্টে তারা এই যে উইদাউট মানে কজেস ওনার প্রতি এই যে দেন হোস্টাইল যে মনোভাবটা, এবং ওনাকে মেলাইন করে ওনাকে অপমানসূচক যে কাজগুলো করে, এটা গণতন্ত্রের যে আমরা পথযাত্রা আমরা যেটা বলেছি, পথযাত্রায় তো আপনার যে আমরা হতে পারি ট্রেজারি বেঞ্চে, কিন্তু আপনি তো আমাদেরকে আশ্বস্ত মর্যাদা একটা জায়গায় রেখে রেখে তো আমার সাথে কথা বলবেন। আমি মনে করি যে পার্লামেন্টে যে কমিটিটা হয়েছে এখানে ওনারা সদিচ্ছা ওনারা যেমন পার্লামেন্টে ওয়াকআউট করলেন, পরের দিনে আবার কিন্তু গেলেন। তো আমার মনে হয় ওয়াকআউট তাদের রাজনৈতিক অবশ্যই শিষ্টাচার, তারা যেতেই পারেন, যেহেতু ইয়াতেই রাজনৈতিক পরিমণ্ডলে যা আছে, আমার মনে হয় শিষ্টাচারের মধ্যে থেকে আইনের মধ্যে থেকে আমি এখনও আশাবাদী। আর ওই যে বিএনপি করবে না, বিএনপি এত বোকা নয়, এত মানে ব্রুট মেজরিটি মানুষের ভালোবাসায় শিখতে হয়ে যেভাবে ক্ষমতায় আসলো, আর যেটা কমিটমেন্ট করেছেন তারেক রহমানের মাননীয় প্রধানমন্ত্রী আজ পর্যন্ত যতগুলো যতগুলো পদক্ষেপ নিয়েছে, আজকে 41 দিনের সরকার, উনি কিন্তু কোথাও কিন্তু জনগণের কাছে প্রতারণা করবেন এরকম মনোভাব জিল্লুর ভাই আপনি কি দেখেছেন? সিরাজ ভাই উনিও তো দেখেন কথাগুলো বললো। সুতরাং আমার কথা কি জানেন, যেহেতু আমি 217 সিটের আমার পার্লামেন্ট, আমি সাংবিধানিকভাবে যারা জোড়াতালি দিয়ে আমি বলতে পারবো, এই যে আজকে দেখেন আলী রিয়াজ উনি তো করে চলে গিয়েছেন, আর তার একটা মধ্যে বাংলাদেশে থাকবে, মানুষের ভালোবাসায় যেরকম ছিল ভালোবাসা থাকার ইচ্ছে নেই, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রটা উনি পরিচালনা করবেন। আমার মনে হয় হ্যাঁ আমি আপনার মতো সাজাবো না, আমি এমন কিছু আমি করে যাবো আইনগতভাবে, এবং সবাইকে নিয়ে এটা করবো, জাতি দেখবে, আমরা সবাই দেখব। সুতরাং আমার মনে হয় আরেকটা কথা ভাই আমি বলি, 4 দিনের যদি না হয় আমাদের কি সন্দেহ হচ্ছে যে এরপর আর কিছুই হবে না, না এটা কিন্তু সঠিক ব্যাখ্যাটা সিরাজ ভাই আপনি কিন্তু সাজিদুল ভাই আপনি কিন্তু এই ব্যাখ্যাটা আমি হ্যাঁ আপনি যেইটা আমরা সাইন করেছি ওইটার মধ্যে যাবে না। এখন আলোচনার টেবিল বা আইনগতভাবে সাংবিধানিকভাবে আমাকে যেটা লিপিবদ্ধ করতে হবে ওইটা অতীতের যে সাইন করা যেটা করেছি ওইটার মধ্যে 1 মাস, কিন্তু তার মানেটা কি আলোচনাটা কি উড়ে যাবে, বাতাসের সাথে হাওয়া হয়ে যাবে না। আমি আমার মতো করে বিএনপির আজকে সুবিধাজনক সব ইয়াটা কি যে আমি এমন একটা জায়গায় আসছি সেটা আমার কিন্তু প্রভাবিত করার জন্য না, আমি কোনো জোড়াতালি দিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠতে পারে এই ধরনের কোনো সাংবিধানিক সংস্কার বা অধ্যাদেশের মধ্যে বিএনপি যাবে না। এইটাই হলো বিএনপির সুবিধাটা, আর এই সুবিধাটা বিএনপি নেই, জামাত ইসলাম এখানে ডিসএগ্রি করছে, আর এনসিপি ভাইরা তো তাদের মতো করে বলে। আমার আপনার কাছে প্রশ্ন, মানে আমি ফরগেট অ্যাবাউট জুলাই চার্টার অর গণভোট, ইভেন 133টি অধ্যাদেশ, বিএনপির যে ম্যানিফেস্টো বা তার যে 31 দফা ধরে যে ম্যানিফেস্টো, আপনি কি মনে করেন কিনা যে সেই ম্যানিফেস্টো বিএনপি আসলে পুরোটা পারবে কিনা? কারো পক্ষে সম্ভব হয়তো হয় না, কিন্তু সেটা বাস্তবায়ন সে করতে চাইবে না, বা জনগণকে এক ধরনের বোকা বা ধোকা দেওয়ার চেষ্টা করবে, বা এখন পর্যন্ত সেখান থেকে সরে গেছে কিনা মনে হচ্ছে? না, এখন পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত নেতিবাচক কথা বলবার সুযোগ আমার নেই। আমাকে অপেক্ষা করতে হবে, আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে।
এখন পর্যন্ত আমরা বিশ্বাস করতে চাই এবং আমি মনে করি এটা জনগণও বিশ্বাস করতে চায় যে এই যে সংস্কারের জন্য বিএনপির যে 31 দফা রয়েছে সেই 31 দফার প্রতি বিএনপি এখনও আমি মনে করি যে বিএনপি এই ব্যাপারে হচ্ছে গিয়ে সিনসিয়ার, কিন্তু সিনসিয়ার হলেও নিশ্চয়ই কতগুলো বিষয় হচ্ছে সময় সাপেক্ষ বিষয়, কতগুলো বিষয় হচ্ছে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে হবে না, একটা বিল পাশের মধ্যে হবে না, এটা এমন কোনো ব্যাপার নাকি কিছু কমিটমেন্ট আছে যেগুলো একেবারে ক্ষমতা শেষ প্রান্তে গিয়ে করলো, এখন করলো না, এই 4 বছর এনজয় করলো। এটা কিন্তু এখানে বিষয়টা কি হলো যে আপনি যে মূল জায়গাটা করছেন আর কি, দেখা গেল ওই 6 মাস আগে তিনি বিচার বিভাগে খুব স্বাধীনভাবে সাজিয়ে দিয়ে গেলেন আর কি, কিন্তু যা ঘটে গেল বিগত 4.5 বছর ধরে বা 4 বছর আমরা হচ্ছে জনগণ হচ্ছে আবারও সেই নিপীড়ন যন্ত্রের শিকার হলাম আর কি, রাষ্ট্রের নিপীড়ন যন্ত্রের শিকার হলাম, সরকারের দলীয়করণের শিকার হইলাম। 6 মাসের আগে আর কি তিনি মোটামুটি তৌবা আস্তাগফিরুল্লাহ করলেন, তাইলে কিন্তু জনগণ ক্ষমা করবে না। কারণ আমাদের মিনিমাম ইলেকট্রাল সিস্টেমকে এখন যে জায়গায় এসছে, আমরা যদি একটু বিশ্বাস করি যে আবারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, এই জায়গায় বিএনপি নিশ্চিতভাবে এটাকে নষ্ট করবে না। তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ সরকারের অধীনে যখন নির্বাচনটা হবে আর জনগণ যখন মন খুলে ভোট দেবে, তখন কিন্তু হচ্ছে বিএনপি বিপদে পড়বে। এইটা বিএনপিকে সবসময় মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আওয়ামী লীগ সরকার যখন নিশ্চিত হয়েছিল যে আমাকে আর 4 বছর পর বা 5 বছর পর পর জনগণের মুখোমুখি হতে হবে না, জনগণের ভোটের ভিক্ষা আমার করতে হবে না, জনগণের রায় আমার নিতে হবে না, তখন তারা যা ইচ্ছা তাই করতে পেরেছিল। তো আমি তো মনে করি যে এই কারণে বিএনপির যা ইচ্ছা তাই করার ক্ষমতা নাই। বিএনপিকে মাথায় রাখতে হবে যে আমাকে তো ইচ্ছাও নাই এবং তার সুযোগও নাই আর কি এই জায়গায় পরিবর্তন ঘটানোর। ফলে বিএনপির জন্য কঠিন, তার যে 31 দফা থেকে সরে আসা, আমি মনে করি তার একটা কঠিন জায়গা তার জন্য। ফলে তাকে এই ব্যাপারে সিনসিয়ার রাখতে হবে। তবে আর কি এই যে জায়গায় নিয়ে হচ্ছে গিয়ে খুব ঘোরতর সন্দেহ, আমরাও কিন্তু একটা বিষয় নিয়ে আন্দোলনে আছি আর কি, আমরা বিভিন্ন পাড়ায় আন্দোলন করছি, আমাদের খবর খুব একটা মিডিয়া আসতেছে না। সেটা হচ্ছে আমরা এই যে গোলামির বাণিজ্য চুক্তি সম্পন্ন করে গেছে ইউনূস সরকার, এইটার বিরুদ্ধে, এটা বাতিলের দাবিতে কিন্তু হচ্ছে গিয়ে আমরা কিন্তু এখন রাজপথে আছি আর কি, এবং এটা আমরা আরও তীব্র করার চেষ্টা করব এবং এটাকে আমরা আমাদের সমমনা আরও রাজনৈতিক দল বা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে নিয়ে আমরা একটা জোরদার আন্দোলন করতে চাই। কারণ এই বাণিজ্য চুক্তির বিষয়টি যখন আপনি হচ্ছে গিয়ে অনুমোদন করবেন বা চুপ থাকবেন, তখন আপনার বিএনপির যে একটা স্লোগান ছিল, খুব পপুলার স্লোগান, সবার আগে বাংলাদেশ, এমনকি এই স্লোগানটার আর কোনো মানে থাকে না যখন আপনি এই বাণিজ্য চুক্তিকে আপহোল্ড করে অগ্রসর হবেন। ফলে আপনারকে যে কারণে সন্দেহ করবো তার কারণে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে এই অ্যাগ্রিমেন্ট টিটি যেটা রয়েছে, সেই অ্যাগ্রিমেন্ট টিটির বিষয়টি। এখন এই বিষয়টির ক্ষেত্রে তো বিএনপিকে একটা শক্ত অবস্থান নিতে হবে। কয়দিন আগে ধরেন একটা বিদেশি রাষ্ট্রদূত, ইরানের রাষ্ট্রদূত একটা কথা বললেন আর কি, যে বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, এই দেশের কাছ থেকে একটা জোরদার একটা আমরা বিবৃতি আশা করেছিলাম ইরানের জনগণের প্রতি, ইরান রাষ্ট্রের প্রতি, আমেরিকার বিরুদ্ধে, কিন্তু বাংলাদেশ সেটা দিল না। এবং তিনি এই কথাও বললেন যে চায়না, চীন বা রাশিয়া মুসলিম প্রধান দেশ না হওয়া সত্ত্বেও তারা যে এরকমভাবে একটা স্টেটমেন্ট দিয়েছে, বাংলাদেশের কোনো স্টেটমেন্ট দিতে পারে নাই আর কি। বাংলাদেশ আসলে কেন দিতে পারে না এই জায়গায়? বাংলাদেশের তো আমি মনে করি যে প্রতিটা ঘরে ঘরে এই আমেরিকান যে অ্যাগ্রাসন ইরানের উপরে, তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের মধ্যে একটা ক্ষোভ আসছে, প্রতিটা ঘরে ঘরে আছে। বিএনপির আমার মনে হয় 99 না, বিএনপির 100% সাপোর্টার, বিএনপির 100% নেতা হচ্ছে এই প্রশ্নে, তারা ইরানে যে আক্রমণ হয়েছে ইরানিদের পক্ষে বিএনপির 100% মানুষ, এবং বাংলাদেশের সমগ্র মানুষই বলা যায় হচ্ছে গিয়ে মানে বাম ডান মধ্য সবাই মিলে যদি হিসাব করেন আপনি, সবাই হচ্ছে গিয়ে এই পজিশনে হচ্ছে গিয়ে চেঞ্জ। এখন এই যে বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটাকে হচ্ছে যে আপনাদের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের মধ্যে কিন্তু আপহোল্ড করা হলো না। আপনাদের এই কথা মনে রাখতে হবে। আপনাদের ধরেন অনেকে বলতেছে চীন বিএনপিকে অভিনন্দন জানাইছে, ভারত অভিনন্দন জানাইছে, আমেরিকা অভিনন্দন জানাইছে, কিন্তু আমেরিকা যে অভিনন্দন বার্তা, সেটা কিন্তু একটা সতর্ক বার্তা, একটা হুমকি বার্তাও বলা যেতে পারে, যেটা বিএনপিকে দিয়েছে আর কি। আমার কথা শুনো খুব ভালো, আমার কথা না শুনলে খবর আছে, এই কথাটা কিন্তু তাদের ভাষায় খুব সুন্দরভাবে অন্যভাবে তারা কথাটা বলেছে। ফলে এই বিষয়গুলোকে একটু ডিল করতে হবে আর কি। আমরা তো আর হচ্ছে ওই এনসিপির মতো
বা আমাদের এজেন্ডা জামাতের মতো যে 1972-এর সংবিধানকে ছুঁড়ে ফেলা না, 1971 সালের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটাকে মুছে ফেলার জন্য ছলে বলে কৌশলে তারা যে হচ্ছে আপনাদের বিএনপির বিরুদ্ধে যে আন্দোলন করবে জামাত বা এনসিপি, আমাদের টার্গেটটা সেটা না। আমার টার্গেটটা হচ্ছে যে আমরা বাংলাদেশপন্থী একটি রাজনীতি নিয়ে আসতে চাই, একটা গণতান্ত্রিক রাজনীতি নিয়ে আসতে চাই, এবং সেই জায়গায় হয়তো অনেক কঠিন পর্যায়ে বিএনপিকে একবার 17 বছর তার লড়তে হয়েছে হচ্ছে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, তারপর আবার 17 মাস তাকে লড়তে হয়েছে গণতন্ত্রকে হচ্ছে শেষ পর্যন্ত একটা নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার জন্য তাকে লড়তে হয়েছে আর কি। তো এই দুই রকম পরিবেশের মধ্যে দিয়ে বিএনপি, দুইটা ফেজ অতিক্রম করার মধ্যে দিয়ে বিএনপি অনেক বেশি কৌশলের উপর কৌশল তাকে নিতে হয়েছিল অস্তিত্ব রক্ষা করার জন্য, এবং কোনো এক পর্যায়ে বাংলাদেশের গণতন্ত্রের অস্তিত্ব রক্ষা করার জন্য তাকে কৌশল নিতে হয়েছে। কিন্তু এখন আসলে কোনো কৌশলের সময় নয়। আপনাদের কাছে এত মানুষের ভোট, এত মানুষ, এত সমর্থন, সেই সমস্ত কিছুকেই আসলে সম্মান জানিয়ে কিন্তু বিষয়টাকে নিয়ে অগ্রসর হতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনারা হচ্ছে অনেকগুলো বিষয়, ধরেন আমি যদি এখন গাছ লাগাই, এটা একটা লং টার্ম, আমি সেই গাছের ছায়া পাবো, গাছের ফল পাবো। আমি যদি একটি খাল কাটি, সেটার রেজাল্টও লং টার্ম পাবো। কিন্তু আমার যে ইমিডিয়েট যে ক্রাইসিসে বাংলাদেশ পড়তে যাচ্ছে, সেই ইমিডিয়েট ক্রাইসিস নিয়ে কিন্তু খুব বেশি মানে সরাসরি স্পষ্ট বক্তব্য পাচ্ছি না আর কি। বিচারতন অনেকগুলো প্রসঙ্গ। আপনি এই যে বিদেশে, আপনি জিল্লুর ভাই, আপনি নিজে একটু, যদি আমি আপনাকে প্রশ্ন করি, 12 ফেব্রুয়ারি নির্বাচনটা হবে, আপনি কি কখনো শোনেননি নির্বাচনটা না হওয়ার সম্ভাবনা আছে? আমি নিজেই বলি, আপনি নিজে বলছেন। আচ্ছা, নিশ্চয়ই আপনার এইটার উপর, জনগণের ভোটিংয়ের উপর, বা দীর্ঘদিন যারা নিষ্পেষিত, আমরা 12 বছর যারা ভোট দিতে পারিনি, আপনি ওই মানুষগুলোর পালস বুঝে কিন্তু আপনি এই কথাটা বলেননি। বলেছেন কাদের সাথে? কুশীল যারা 111 বলেন এবং জুলাইয়ের অভ্যুত্থানে বলে, হ্যাঁ, ডিপ স্টেট, এই যে যারা, আপনি দেখেন এই 12 তারিখ আগেও কিন্তু জামাত ইসলামের আমির উনি প্রস্তাব দিয়েছেন আমাদের দলকে যে আমরা একটা ঐক্যমতের সরকার করি। তুমি গণতন্ত্রের জন্য আমরা যেখানে ভোটের জন্য মুখিয়েছিলাম, আর 7 দিন পর ইলেকশন কীরকম হবে ওই দিকে ওনার কোনো দৃষ্টিপাত ছিল না। ওই 7 দিন পূর্বেও কিন্তু সে এক ইফেক্টিভলি প্রস্তাব দিয়েছে যে আমরা ঐক্যমতের সরকার। এই ডিপ স্টেট নিয়ে আপনি দেখেন ওদের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সে কিন্তু ব্রিফ করেছে, কিন্তু তার মানেটা কি? এইটাই হলো নির্বাচন না হওয়া এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জাতির যে ভবিষ্যৎটা গণতন্ত্র এবং নির্বাচনের পথে হেঁটে আমি রাষ্ট্র গঠন করা, এটা কিন্তু প্রক্রিয়ার মধ্যে। আপনি নিশ্চয়ই হয়তো আপনার জায়গা থেকে বলবেন না, আমরা যতটুকু শুনেছি আপনাদের মুখ থেকে হোক, আরও যারা এখানে রাজনীতিতে যারা বিভিন্নভাবে বিভিন্ন খেলার মধ্যে থাকে, তারাও কিন্তু এটা করেছে। ওই সন্দেহ থেকে কিন্তু আজকের যে না মানার যে ব্যাপারটা, বা ওনারা যেভাবে চাচ্ছে, ওনারা তো আজও চাচ্ছে যে বাংলাদেশে 6 মাস পরে এইটা হবে সেইটা হবে, এইভাবে দেশ রান করতে যাবে না, এইভাবে আমার স্বাধীন সত্তা নিয়ে, যে সবার আগে বাংলাদেশ, আমি আমার মানচিত্র, আমি আমার গণতন্ত্রের ভাগ্য, আমি জাতীয়তাবাদী দল, আমি তারেক রহমান নির্ধারণ করতে পারবো না, এবং তাকে এইখানে ফেল করানো, তাকে একটা চাপের মধ্যে রাখা, এটা তো একটু প্রক্রিয়া, তো এখনও কখনো বন্ধ থাকে না। আমি মনে করি যেইভাবে ছিদ্র অন্বেষণ করে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করতে চেয়েছিল, যারা এখন শহীদের রক্তের চেতনার কথা বলে, আপনি ওদিনকে, আমি যেহেতু উন্নয়নের নামটা বলে, পার্লামেন্টে বলছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে পুলিশ অফিসার গিয়ে বলেছে আমরা তারা কারা যে একটা মরে আরেকটা দাঁড়ায় যায়, ওইটাই হলো ছাত্র শিবির, ওইটা হলো জামাত ইসলাম। আপনার সাথে আপনি দেখেন এই গুম খুন সবচেয়ে বেশি আজকে ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজুল ইসলাম, সেটি তো ডক্টর সাজাদ বললেন না। এই যে দেখেন, তার মানেটা কি? আমরা মরতে শিখেছি, গুম হতে শিখেছি, ধারাবাহিকভাবে বেগম খালেদা থেকে মাজুর করে রাজনীতি থেকে নিঃস্ব করে দিল। তো তোমাদের এত বলিষ্ঠ কণ্ঠ, তোমরা বলো একটা মরো, তোমরা কয়দিন আগে এটা বলেছো, এইটা 3 তারিখ এনসিপি কিন্তু 3 তারিখে এক দফায় গিয়েছে, 5 তারিখে ফ্যাসিস্টের পতন হয়েছে। তার মানেটা কি? আমার 17 বছর ধারাবাহিকভাবে আমি গুম হয়েছি,
হ্যাঁ শত শত মামলা খেয়ে আমরা তো অ্যাবসকন্ডিং অবস্থা, আমাদের কি লাইফটা গেছে, দান খেতে ঘুমিয়েছি, রিক্সা এবং চালিয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে তখন কিন্তু এনসিপি হয় নাই, আর না, তখন NCP যদি হয় তারা বলতো যে আমরা অভ্যুত্থানের পর ওনাকে সরিয়ে আমরা দল করব, আমরা ক্ষমতায় যাব, চেহারা অন্যরকম হয়ে যেত। অন্যরকম। তাহলে যে এবং খালি শিশুটার বলতো আমরা জন্মই জামাত, হয়নি, তাইলে হতো। না যে আমরা জামাত বললেই জিল্লুর ভাই, সব যে জায়গায় শিশুটার জন্মই হয়নি, আপনি 2 মাস আপনারা যারা করেছেন, এখন যদি বলি আপনার কাদের উপর বন্দুক রেখে আমরা তো ফায়ারটা করছি, তা আমাদের যে 500 লোক মারা গেল, তারা কি ঘুমিয়ে ঘুমিয়ে সবাই করেছে, ঘরে মারা বাংলাদেশের গিয়েছে? সকল না, দল, এই যে মত, দেখেন পথ, কে করে? আমার রক্তকে এখন আমি ক্রেডিটের উপর দিয়ে আমি বাংলাদেশকে একমাত্র বিপ্লবী চেতনার আমি হলাম ধারক বাহক। এইখান থেকে কিন্তু আপনার মানসিকতা দেখেন। আর আমার তারেক রহমান কি বলেছেন যে বাংলাদেশের অভ্যুত্থান হয়েছে, এখানে আমার বা আমার দলের কোনো একক ক্রেডিট নয়। মানসিকতার মধ্যে দেখেন এত কিছুর পরে তারেক রহমান আজ পর্যন্ত বলেছে যে বিএনপির ক্রেডিট, উনি কিন্তু বলে নাই। এখন ক্রেডিটটাকে যদি আপনি অপরকে শেয়ারিং করতে না শিখেন বা এইটাকে যদি জাতিকে ওইভাবে যদি আপনি প্রস্তুত না করেন, তখনই তো আমি তো অঙ্কুরই দেখব যে আপনার হলো একত্ববাদ, এবং শুধু এইটা হয় না, আমার ভিতরে আমিত্ব এবং আমির, যতক্ষণ পর্যন্ত এইটা আমি নিজেকে আত্মশুদ্ধির মধ্যে দিয়ে আমিত্ব এবং আমিত্ব যখন আমির মধ্যে সব কিছু আপনি ঠেলে দিবেন, আমির মধ্যে সব ক্রেডিট নিতে চাইবেন, সেখানে কিন্তু রাজনীতিতে এই যে আজকের যে সন্দেহ, এই সন্দেহটা কেন আসছে? আমার মনে হয় যদি তারা নিজের উপর কনফিডেন্স, আর নিজের উপর কনফিডেন্স কখন হবে? যখন মানুষের মধ্যে তোমার কনফিডেন্সটা বাড়বে, যেটা ফেসিস্টের কোনোদিনই ছিল না। ফেসিস্টের ছিল না দেখে কিন্তু তারা বারবার বলছে আমরা গণতন্ত্র দিয়েছি। তাদের যে ন্যারেটিভটা আমরা শুনেছি, ন্যারেটিভটা ছিল আপনারা সামনে এসে বলেছি গণতন্ত্রকে অবহেলিত করেছি, যে গণতন্ত্রের জন্য আমাদেরই জন্ম হয়েছিল, আমার স্বাধীনতার অত সাল থেকেই বাংলাদেশের মানুষকে গণতন্ত্র দিয়েছি, নির্বাচন দিয়েছি। আসলে কি ফেসিস্ট দিয়েছিল? এখন আমি মনে করি যারা এই জুলাইয়ের অভ্যুত্থানের সাথে যাদের ত্যাগটাকে, এটা সম্মিলিত সবার ত্যাগ মনে করতে হবে, এবং এই ত্যাগের মর্যাদার মধ্যে সবাইকে শেয়ারিংয়ের মধ্যে যখন আমি আনতে পারবো এবং সবাইকে সম্মান দেখিয়ে যেন আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণে আমি যখন রূপান্তরিত বাংলাদেশকে আমি দেখতে পাবো এবং মনে করবো সবারই একটা যোগ্যতা আছে, সবারই কন্ট্রিবিউশন আছে, আমি মনে করি ওই মানসিকতার মধ্যে যখন আমি আসতে পারবো, তখন দেখেন সমস্যাগুলো এগুলো সংকুচিত হয়ে সমাধানের পথে ডক্টর রুবেল আরেকটা প্রসঙ্গ টেনেছেন যে আপনাদের ফরেন পলিসি বিশেষ করে সেক্ষেত্রে কিছুটা সন্দেহের তৈরি করছে, যেমনটা আপনি তো আপনার ওনার যে চুক্তির প্রসঙ্গ, ওনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখছেন যে মনে হয় যে উনি আমাকে এখন কোনো কিছুর মধ্যে একেবারে যে মানে খাঁচায় বন্দি করে ফেলেছে। আপনি বলি, আপনি যদি ফরেন পলিসির মধ্যে বলেন, ফরেন পলিসি, সেই তো ফরেন যে মিনিস্টার, উনি তো ফরেন অ্যাফেয়ার্স দায়িত্বে ছিলেন। আপনি কি মনে করেন যে এই রাষ্ট্রটা শুধু ভোটিংয়ের মধ্যে দিয়েই হয়? রাষ্ট্রের বিভিন্ন পলিসি আছে। আপনি আজকে যা দেখতেছেন, কেউ কেউ বলতেছে এই সরকার পার্শ্ববর্তী দেশের দিকে হেলে গেছে। আপনি চেষ্টা করেছেন, আপনার ব্যর্থ হয়েছেন। আমি মনে করি বাংলাদেশে ওই যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নাইন, আমার সবার সাথে বন্ধুত্ব থাকবে। সেটা কি? আমার মর্যাদা ভিত্তিক, আমার সম অধিকারের ভিত্তিক, যে কোনো রাষ্ট্রের সাথে আমার এটা হলো নীতি, যেটা আমাদের মহামান্য তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে বলেছেন যে আমরা নিজেদের স্বার্থের বাইরে গিয়ে পৃথিবীর কোনো দেশের সাথে আমরা সম্পর্কটা করব না। সাময়িক কৌশলে অনেককে মনে হবে ওই রাষ্ট্রটাকে আমরা এই প্রসঙ্গে আমরা ছাড় দিয়েছি, কিন্তু বৃহত্তর স্বার্থে এই দেশ চালাতে গেলে আজকে দেখেন ফুয়েল ক্রাইসিসে আমরা কি মনে করি না আমরা একাই এটার সমাধান করতে পারবো? ইরানের সাথে আপনি যেটা বলেছেন, আমাদের যা ব্যবহার করার কথা ছিল, ইরানের রাষ্ট্রপ্রধান আমাদের নিয়ে এটা কথা বলেছে, শুনেন, রাষ্ট্রদূত এই যে কথাটা বলেছেন। আমরা মনে করি বাংলাদেশ যতটুকু এখানে, সত্য কথা বলতে কি আমি ইসলাম ধর্মের একটু ছোট্ট একটা কথা বলি, শিয়া সুন্নির যে এখানে একটা দ্বন্দ্ব আছে, আপনি শুধু ঠিক আছে দেখেন তো, আজকে ইরান পারবে যে ওইখানে মিসাইল মারে আমেরিকাতে মারতে, বাট আমেরিকাকে যারা আরব রাষ্ট্রের যারা যারা এখানে ফেসিলিটেট করেছে, আমেরিকার স্বার্থটা নিজের ভূখণ্ডের মধ্যে জায়গা করে দিয়েছে, ইরান কিন্তু এখানে কিন্তু সঠিক কাজটাই করেছে। এবং আমাদের কথা একটাই, শিয়া সুন্নির কোনো ব্যাপার না, যে মজলুম তার পক্ষে আপনাকে দাঁড়াতে হবে। এইখানে যদি আমার অন্য ধর্মের মানুষও যদি হয়, তার মধ্যে যদি অন্যায়ভাবে তার প্রতি যদি জুলুম করা হয়, সেখানে ইসলাম শুধু না, প্রতিটি মানবিক দায়িত্ব, পৃথিবীতে মানবতা হলে সবচেয়ে বড় মানবিক মূল্যবোধ। তা আমাদের তো পৃথিবীর এই যে রোহিঙ্গারা আসলো 13 লক্ষ বা 12 লক্ষ যাইবই, এগুলো কি বাংলাদেশে দেখেছে? তারা তো অন্য ধর্মের লোক, এই জন্য মানবতার প্রশ্নে তারা পাশে দাঁড়িয়েছে। থাকতে পারে বিভিন্নভাবে এটা স্বার্থ, তেমনইভাবে আমাদের ইরানের উপর যেটা হয়েছে,
এই ভূখণ্ডের মধ্যে যা যে কোনো আধিপত্যবাদী শক্তি যেটাই করেছে এটাকে কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে তারা মজলুম। তারা বিএনপি যেটা করেছে কৌশলগতভাবে, ভাই মাত্র আমরা 43 দিনের সরকার হলো, আমার তো ভাই সোজা হয়ে আমি দাঁড়াইতে পারলাম, আমার চেয়ারের গদিটা নিয়ে এখন আপনি টানাটানি করছেন। আমার সার্বভৌম বাংলাদেশের প্রতিনিধিত্ব করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাকে যখন স্টেটমেন্ট, মানে আমার যখন ভূমিকাটা থাকবে সেটার জন্য একটু সময় দেন। আমার মনে হয় জি একটু সময় দিলে এই কথাটাও বিএনপিকে ব্লেম দিয়ে আমরা ইনশাল্লাহ বিএনপিকে আমরা ওইভাবে কাবু করতে পারবো না। ডক্টর তারেক রহমান আমার হাতে সময় আছে মাত্র 4 দিন। কিসের 4 দিন? আমি অধ্যাদেশের কথা বলছি না। ওই যে চিঠিটা স্বাক্ষর করেছে সেই চিঠিতে বলা আছে 60 দিনের মধ্যে যে কোনো পক্ষ ইচ্ছা করলে এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারে। অথবা আপনি ইচ্ছা করলে 10 এপ্রিল বেরিয়ে আসতে পারেন। শোনেন, সাংবিধানিক ব্যাখ্যাটা আমি এতটুকু যাব না। না, সাংবিধানিক না, সাংবিধানিক না, ওই যে- আমি ওই বাণিজ্য চুক্তির বাণিজ্য চুক্তির যেটা হওয়ার, আমি যেহেতু এখানে যাকে বসিয়েছেন এটা আমি এইখানে যদি এই ব্যাপার নিয়ে যদি আমি কথা বলি, বলেন আমি কি বিএনপির অথরিটি? আমি যদি এইখান থেকে বলি যে আমার ভিতরে কিন্তু একটা কাজ করছে, আমি একটা জানি, কিন্তু জানলেও এই পলিসির ব্যাপারে এই রাষ্ট্রের যেটা ভাই ওই ব্যাপারে আমার মতে এই চুনুপুটিরে আপনি কিছু বলতে বললেন না, আপনারা বলতে পারেন, ইউ আর সেফ। আমি মনে করি আমার কাছ থেকে এই প্রশ্নটা চাওয়া আমার উপর একটা এটা একটা জুলুম হয়ে যাবে নিশ্চয়ই। শাহিদুল ভাই আপনি আমার উপর নিশ্চয়ই এই দিকে আমাকে ঠেলে দিয়ে আমরা বুঝতে পারি। আমি এখানে মজলুম, আমি এখানে আমি প্রোটেকশন চাই জিল্লুর ভাই। জি ডক্টর বেল। ধন্যবাদ। আর যাই হোক, আমার রতন ভাইয়ের বক্তব্য খুব ভালো লাগছে আর কি। তারা নিঃস্বার্থ আত্মসমালোচনা বা আত্মসমর্পণ আমার খুব ভালো লাগছে আর কি। এটা নাই, এটাও একটা নতুন সংস্কৃতি বাংলাদেশে। সবাই এমন ভাবছে আমাদের কোনো ভুল নাই, আমার কোনো ভুল নাই, থাকে না। তো এই ক্ষেত্রে আমার যেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়, মানে কতগুলো বিষয় আছে যে এত কঠিন না। আমরা এটা তো বুঝি যে আপনারা একসময় রজার খলিল বলে যাকে মানে করতেন আর কি, সালাউদ্দিন ভাই পর্যন্ত শুনেছি রজার খলিল কথা বলতে। তাকে আবার হচ্ছে যখন হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী করেছেন, তখনই আমরা বুঝতে পেরেছি যে অনেকখানি হচ্ছে হাত পা বাঁধা। শুধু এটা আপনার মতো মজলুম সংসদ সদস্যের না, আমার অনেক শীর্ষ নেতারও হয়তো অনেক জায়গায় হাত পা বাঁধা আছে। কিন্তু এই জায়গাটাতে আমাদের মনে হয় যে কতটা সময় আপনারা নেবেন, কতটা সময় নেবেন আর কি। কতটা পথ হাঁটলে মানুষ হওয়া যায় বলে একটা গানের কথা আছে। তো কতটা সময় বিএনপিকে দিলে পরে বিএনপি হচ্ছে গিয়ে শক্তিশালী, স্বাধীন চেতা, সত্যিকারের জাতীয়তাবাদী নেতৃত্ব আমাদের মতে এই যে লড়াইটা, এই লড়াইটা আসলে বামপন্থীদের আগে এটা জাতীয়তাবাদী লড়াই আর কি, জাতীয়তাবাদীদের এটা লড়াই। যখন হচ্ছে এই যে সাম্রাজ্যবাদী দেশ হচ্ছে বাংলাদেশের বাণিজ্যর যে স্বাধীনতা আছে, বাণিজ্যিক স্বাধীনতা আছে, সেই স্বাধীনতাকে যখন হচ্ছে কেড়ে নিতে চায়, যখন তার সে অর্থনৈতিক স্বাধীনতাকে কেড়ে নেবে, সে তার সার্বভৌমত্বকে যখন কেড়ে নেবে, তখন এটা বলা যায় সেই দেশের সবচেয়ে কোন শক্তি সবচেয়ে আগে অগ্রসর হবে? জাতীয়তাবাদী শক্তি সেই জায়গায় সবচেয়ে আগে অগ্রসর হওয়ার কথা। কারণ জাতীয়তাবাদীদের সাথেই আসলে কনফ্লিক্টটা হয়, সাম্রাজ্যবাদীদের প্রথমে হওয়ার কথা আর কি, থিওরিটিক্যালি তাই হওয়ার কথা। কিন্তু আমরা দেশে দেশে তা দেখি না। সত্যিকারে যদি জাতীয়তাবাদী একটি শক্তি হিসাবে নিজেদেরকে বলতে চান, তাহলে এই লড়াইয়ে বামপন্থীরা এখন হচ্ছে একমাত্র লড়াই লড়ছে। কিন্তু এই লড়াই হচ্ছে আপনাদেরকেও অগ্রসরটা হতে হবে। সিম্পল দেখেন, আপনি আর কয়দিন পর একটা ভয়ঙ্কর ক্রাইসিসে পড়ে যাবেন। এই যে এখন সংস্কার নিয়ে যে মাঠে দাপাচ্ছে জামাত, হচ্ছে কয়দিন পর তারা এটা নিয়ে দাপাবে না, তখন তারা আবার আমরা যে ইস্যু নিয়ে কথা বলছি এই ইস্যু নিয়ে তারা কথা বলা শুরু করবে। ইতিমধ্যে দেখবেন যে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছে বাণিজ্য চুক্তি সম্পর্কে, যে এইটি যখন হচ্ছে আমরা তো বারবার বলেছি লুকোচুরি করে, লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে আমাদেরকে ঠকিয়ে চুক্তি করেছেন, তখন সে ফাট করে বলে বসলো যে বিএনপি এবং জামাত এই উভয়কেই দেখানো হয়েছে এই চুক্তিটা। তখন হচ্ছে বিএনপি কিন্তু এই ব্যাপারে কোনো নেগেটিভ বা পজিটিভ কোনো রেসপন্স করেনি, দায়িত্বশীলতার জায়গা থেকে চুপ আছেন আপাতত। কিন্তু জামাত বলে বসলো যে সেটা রীতিমতো অস্বীকার, যে না আমরা দেখি নাই, আমরা জানি না, বিএনপি দেখছে। অর্থাৎ একটা প্রবণতা থাকবে যে কদিন পর যখন হচ্ছে তেলের সংকট খুব সাংঘাতিক আকার দাঁড়াবে। বিবিসির একটা রিপোর্টে কয়েকদিন আগে আমি এমনটা পড়েছিলাম যে পৃথিবীতে কিছু কিছু দেশ এই সংকটে পুরোপুরি জ্বালানি শূন্য হয়ে যাবে, এবং জ্বালানি শূন্য হওয়ার ক্ষেত্রে যাদের মানে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে পৃথিবীর মধ্যে 1 নম্বর দেশ, সেটা হচ্ছে বাংলাদেশ। সে নাকি জ্বালানি শূন্য হয়ে যাবে আর কি। তো এটা ভুল হলে বিবিসির এই রিপোর্ট আমি প্রচণ্ড খুশি হব, বাংলাদেশের মানুষ খুশি হবে। আর যদি ভুল না হয়, এটা আংশিক সত্য হলেও দেখবেন যে
এই যে তেলের ঘাটতির কারণে, তেল না পাওয়ার কারণে কিন্তু সব কিছুর দাম কিন্তু হচ্ছে ফোল্ডে দাম বেড়ে যাবে আর কি। হ্যাঁ, 5 টাকাটা 20 টাকা, 20 টাকাটা 40 টাকা, এরকম যখন বেড়ে যাবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যখন বেড়ে যাবে, বলে না যে অভাব যখন করাঘাত করে দরজায়, তখন ভালোবাসা পালায় যায় জানলা দিয়ে। তো তখন কিন্তু আপনার এই বিশাল যে সমর্থন, জনগণের এই যে ভালোবাসা বিএনপির প্রতি, এটা কিন্তু তখন চলে যাবে। বাঙালি কিন্তু তার পজিশন চেঞ্জ করতে খুবই আনপ্রেডিক্টেবল। আপনি জ্বালানি সংকটের কথা বলছিলেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় সরকার এই ক্রাইসিস কিভাবে হ্যান্ডেল করছে বা রাইট ট্র্যাকে আছে কি না? এখন পর্যন্ত একটি ব্যাপারে আমি অত্যন্ত খুশি আর কি, যে ব্যক্তিগতভাবে তেলের দাম বাড়ে নাই এখনো, ঠিক আছে, কিন্তু আপনি দেখবেন আন্তর্জাতিক বাজারে কিন্তু তেলের দাম বাড়ছে। অর্থমন্ত্রী বলেছেন কিছুটা হলো অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, অ্যাডজাস্ট করে যাচ্ছেন অলরেডি অর্থমন্ত্রী এবং সরকার এটাকে অ্যাডজাস্ট করে যাচ্ছেন আর কি। এবং হচ্ছে এই অ্যাডজাস্টমেন্টটা প্রতিদিনই কিন্তু বিএনপির জন্য আরেকটু চ্যালেঞ্জ হবে আর কি, বাংলাদেশ রাষ্ট্রের জন্য। এবং হচ্ছে এটা সম্ভাবনা আছে এবং বলা হয়ে থাকে যে যখন $200 পার ব্যারেল এই লিমিটটা যখন ক্রস হবে, হ্যাঁ, তখন বাংলাদেশ না, তখন হলো ট্রাম্পের অবস্থাও খারাপ হয়ে যাবে, আমেরিকার অবস্থাও খারাপ হয়ে যাবে, ইউরোপেরও তখন খারাপ হয়ে যাবে অবস্থা, এবং সারা পৃথিবীতে তখন একটা বিশাল মানে অর্থনৈতিক ভূমিকম্প সৃষ্টি হবে। সেই জায়গায় এই যে ক্যাপিটালিস্ট গ্লোবালাইজেশন সিস্টেমের আমরা পেরিফেরাল দেশ হিসাবে, প্রান্তিক দেশ হিসাবে, আমাদের উপর ইফেক্টটাও কিন্তু পড়বে, আমাদের উপর ইফেক্টটাও নানান দিক দিয়ে পড়বে আর কি। তো এইটাকে আপনি গিয়ে মোকাবেলা করবার জন্য অল্টারনেটিভ অনেক পথ করতে হবে। আমার রাশিয়ার তেল আছে আর কি, রাশিয়ার তেল অপরিশোধিত তেল তারা বেচে দেয়, সে ক্রুড অয়েল আবার বাংলাদেশের যে রিফাইনারিগুলো আছে, সেই রাশিয়ার তেলকে আমি ডাইরেক্ট নিয়ে আসতে পারতেছি না, কারণ আমার সেই মেকানিজম নাই যে রাশিয়ার তেলকে আমি রিফাইন করব, আমাকে আবার কিনতে হচ্ছে ভারত থেকে। আর রাশিয়ার তেল ভারত থেকে কিনলেও আমি অনেক কম খরচে কিনতেছি। কিন্তু আবার ওই বাণিজ্য চুক্তির কথায় আসি, ওই বাণিজ্য চুক্তি দিয়ে ট্রাম্প সাহেব এমন একখান শর্ত আমাদেরকে গিলে ফেলাইছে এবং লেখছে বাংলাদেশ শ্যাল ডু বলছে, করিতেই হইবে। সেটা এরকম, সেখানে বলা হয়েছে যে আমেরিকা যে প্রোডাক্ট সেল করে, এক্সপোর্ট করে, সেই প্রোডাক্ট যদি এই যে সিগনেটারি এই বাংলাদেশ যদি কিনতে চায় অন্য দেশের থেকে, তাহলে তাকে পারমিশন নিতে হবে আমেরিকার থেকে। তো যদি তারা কোনো কারণে পারমিশন না দেয়, তাহলে আমাকে অনেক বেশি ডলার খরচ করে আমাকে এই পূর্ব দিক থেকে গিয়ে তেল কিনে নিয়ে আসতে হবে, অনেক বেশি ডলার খরচ করে। এবং এটা তো আলটিমেটলি এখন পর্যন্ত পাচ্ছেন, একটু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আছে, নানান বিষয় আছে, পারতেছেন এখন পর্যন্ত। কিন্তু কদিন পর তো সব কিছু রাজার ভাণ্ডারও ফুরায় যাবে, রিজার্ভও ফুরায় যাবে, তখন আপনি গিয়ে বিষয়টা কীভাবে করবেন। ফলে আমার মনে হয় আপনাদের খুব দ্রুতই স্বাধীন অবস্থান গ্রহণ করতে হবে, খুব দ্রুত, খুব বেশি সময় দেওয়া যাবে না। বিরোধী দলের জায়গায় থাকলে আসলে অনেক কথা বলা যায় কিন্তু যে দায়িত্বটা পায় সে কিন্তু বুঝে আসলে আমি সংসারের দায়িত্বটা হলো এক সংসারে কিভাবে চালাতে হবে। এই স্বাধীনতা আপনারও বহু বছর ভোগ করছেন আওয়ামী লীগের কল্যাণে। এখন তো আপনাদের জন্ম থেকেই চলছে, আওয়ামী লীগের কল্যাণে জন্ম থেকেই তো ওনারা ভালো ভালো সুশীল কথাবার্তা বলতে মানুষকে আশাব্যঞ্জক একটা অবস্থানে কিন্তু সবসময় ওনাদের কথা ভাষায় কিন্তু দেশপ্রেম, তারপর মানে এমন কিছু নাই যে ওনাদের কথার ফাঁক দিয়ে রাষ্ট্র ক্ষমতায়, তখন মনে হয় কি ওনারা যদি রাষ্ট্র ক্ষমতায় থাকতো তাহলে বোধহয় এই দেশটা বোধহয় একেবারে সুশীল কথায় তো মানুষ দেশ চালানো যায় না। আমি এইখানে আপনার মানুষের যে একটা হৃদয়গ্রাহী যে আপনার প্রতি একটা শ্রদ্ধাবোধ সেটা তৈরি করা যায়। বাট যখন আমি দায়িত্বটা নেব, এখন আজকে তারেক রহমান বুঝতেছেন দেশটা কীভাবে চালাতে হবে। তবে একটা ছোট্ট একটা কথা বলি, যে আপনি যদি মনোভাব, যদি আবার বলতেছি, আপনার মনোজগতের মধ্যে যদি থাকে যে আপনি আওয়ামী লীগকে পতন করেছে, সবার সম্মিলিত একটা প্রচেষ্টা ছিল। এবং আসলে ভোটের রাজনীতির সংস্কৃতি মানে ওইখানে কিন্তু আইন বলেন মানে নৈতিকতার কোনো জায়গায় কিন্তু আমার কিন্তু কোনো বিচারের আওতায় ন্যায্যতার ক্ষেত্রে আমরা কিন্তু কোনো বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আমরা কেউ কোথাও ছিলাম না। এই যে ফেসিস চলে যাওয়ার পরে আজকে বিএনপি আল্লাহ তাআলা ক্ষমতায় দিয়েছে। আপনি যদি মনে করেন জামাত ইসলাম বা এনসিপির ভাইয়েরা, ওরা যদি মনে করেন বিএনপি পড়ে গেলে কালকে একটা ইলেকশন হবে, ফেলে দিতে পারলে ডিপি স্টেটের যদি এরকম কোনো প্ল্যান থাকে দিল্লুর ভাই, আপনারা যদি মনে করেন
একটা কথা বলি, প্ল্যান তো আছে, ঘর, হ্যাঁ প্ল্যান থাকতে পারে ভাই। আমরা আমাদের প্ল্যান কি জানেন? আমাদের জনগণের মধ্যে থাকা, জনগণের ভালোবাসা শিখতে হয়ে ভোটিংয়ের সিস্টেমে আমাদের ক্ষমতায় যাওয়া, এছাড়া বিএনপির আর কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। কিন্তু এখানে যদি বলি, যারা মনে করে, ধরুন আজকে আমার গ্রাম দেশের কথা আছে, গড়পোড়া গেলে আলু পোড়া দিয়ে খাইতে হয়। তা আমার গড়পোড়ার মধ্যে যদি আপনার আলু পোড়া দিয়ে খাওয়ার শখ হয়, কালকে তো আপনার গড়টা পড়তে পারে। রাষ্ট্র ক্ষমতাটা এমন একটা জিনিস, আমার মনে হয় এত ফেসিস্ট আপনি দেয়ালের উপাশে দেখেন না। এখন তো মনে করেন আপনি তো কথা বলছেন ৭৭ মানে 77 সিট নিয়ে, আপনি ওইখানে পার্লামেন্টে আপনি যাচ্ছেন, আপনার অধিকার আছে, আপনিও বাংলাদেশের ফ্ল্যাগ মানুষ আপনাকে এটা দিয়েছে। এখন রাষ্ট্রটাকে আপনি কি সঠিক পথে চালাবেন? হ্যাঁ, বিএনপি তো বলেন, এই বিএনপি যদি কখনো যদি মানে কমিটমেন্ট ফেল করে, পথচ্যুত কোনো রাস্তা দিয়ে সে যদি হাঁটতে চায়, আপনার রাস্তা আছে পার্লামেন্টে, আপনার কথা বলার জায়গা আছে। আজকেও তো আপনারা মানে ওইখানে ভয়েস রেজ করেছেন। আমার মনে হয় এইভাবে মানুষকে ভালোবাসা উচিত, গণতন্ত্রকে ভালোবাসা উচিত সর্বোপরি। এই যে সবার আগে বাংলাদেশ, এটা কার? এটা আমার আপনার সবার স্লোগান হওয়া উচিত। তারেক রহমান এই কথাটা বলছেন, তারেক রহমানের এই কথার মধ্যে দিয়ে কিন্তু বলি, আপনি জাতীয়তাবাদের আদর্শ ছায়াতলে সবাই চলে আসেন, কিন্তু ওনার যে স্পিরিটটা, যে এখন যারা চলে গেছে তারপরে আমরা যারা আছি তারা সবাই মিলে বাংলাদেশ, এর স্বার্থটা যদি আমরা আপহোল্ড করি এবং আমাদের চিন্তা জগতের মধ্যে আসলে যদি, হ্যাঁ আজকে দেখেন জামাত ইসলাম 2-3 সিট থেকে আজকে কোথায় আসছে, ওদের ওয়েট করা উচিত। বিএনপিকে গায়েল করবে, বিএনপিকে এইভাবে ট্যাগিং দিবে, বিএনপি হ্যাঁ কথা না রাখার দল। আমার মনে হয় বিএনপির জনসমর্থন অনেক কথাতে বলছিলেন, তারেক রহমান দেশে আসতে পারবে না, তারেক রহমান এই আসলেও যেতে পারবে না, হ্যাঁ সে মুসলেকা দিয়ে আসছে, কী কথা না বলছে, এই কথাগুলো কার বলছে? আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আওয়ামী লীগের মুখ তো বিএনপির ব্যাপারে বন্ধ। তারপরে যারা কথাগুলো বলেছে, এই বাংলাদেশের মানুষই কিন্তু প্রমাণ করে দিয়েছে এই অসত্য এবং অসত্যের বেড়াজালের মধ্যে যে আপনি জালটা বুনেছিলেন, মানুষ এই 217 সিট দিয়ে বেড়াজালের সেই অসত্যের যে বেড়াজালটা ছিন্ন করে সত্য। এবং আজকে কি দেখছে ভিজিবলি, সেটা হলো তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুতরাং এইটাকে মানার মধ্যে দিয়ে ভবিষ্যতের বাংলাদেশের কামিয়াবি, তাকে ফেল করানো, এবং সেটা তেলের ক্রাইসিস হোক যাই হোক, আমার মনে হয় যে ওই যে দেয়ালের ওপারে ওনাদের চেয়ে তোমাকে ভাবতে হবে হু ইজ বেটার, কে দেশপ্রেমিক। হ্যাঁ, সুতরাং আমি মনে করি তারা বলবে অনেক কিছু, কিন্তু আন্দোলন মনোভাব দেখাবে, কিন্তু তারাও একসময় এসব বলবে রিয়েলাইজটা করবে। বেগম খালেদা জিয়ার জন্য এবং বেগম খালেদা জিয়ার জন্য এই জামাত ইসলামের জন্য যতটুকু করেছে, আমার মনে হয়, আজকে আমি একটা কথা বলি, মুজাহিদ ইসলাম মুজাহিদ মারা গেছে, হ্যাঁ মুজাহিদ ম্যাডামের সাথে এগ্রিম করে ওনার এই পাঞ্জাবির হাতাটা বেটে ম্যাডামের সাথে সে রীতিমতো ওই সময়ের জন্য ওটা অ্যারোগেন্সি এমনভাবে দেখেছে, ওটার শুভ কিন্তু ওই ফলটা কিন্তু জামাত ইসলাম এবং মুজাহিদ সাহেবকে ভোগ করতে হয়েছে। বেগম খালেদা জিয়া মমতাময়ী মা ছিলেন, সবাইকে সাথে নিয়ে এই ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে যেভাবে সংগ্রামটা করেছে, আমার মনে হয় তারেক রহমান একই ধারার মানুষ, একই চিন্তার মানুষ। এইভাবে মনোভাবে নিলে আপনাদের পরবর্তী যা ক্ষতিটা হয়েছে, একটু পিছনে ফিরে তাকান, একটু অতীতটার থেকে একটু শিক্ষা নেন। সুতরাং আমাদের কগনিজেন্সে রেখে আমাদেরকে আপনার বিরোধিতা করেন, যেখানে আমরা খারাপ করব সে বিরোধিতা করেন, তা ইউ মাস্ট হ্যাভ রাইট, সেইটাকে আমরা তো কখনো অধিকার হারা করবো না। সেখানে সালাউদ্দিন ভাই তো লাঠি পেটা করবে না রে ভাই, সে তো গুলি চালাবে না, সে তো গুম করবে না। সুতরাং সালাউদ্দিন ভাই এখন উঠলেই, জিল্লুর ভাই বিশ্বাস করেন, উঠলেই মনে হয় সবার গাত্র মানে জ্বালা শুরু হয়ে যায়। কেন? সে যখন 8 বছরে তার যখন অনিশ্চিত একটা জীবন সে অতিবাহিত করছে, তার কি দেশের জন্য তার মায়া নেই, গণতন্ত্রের জন্য মায়া নেই? সুতরাং আমাদের মনোভাবটা যদি এরকম হয়, আমার মনে এটা ঠিক হচ্ছে না। জি, আমরা একেবারে শেষের দিকে ক্লোজিং রিমার্কস, ডক্টর রুবেল 2 মিনিট। ধন্যবাদ। অনেক আলোচনা শুনলাম, অনেক পুরনো কথাও উঠে আসলো আমাদের রতন ভাইয়ের কাছ থেকে, কিন্তু আমি আশ্বস্ত হলাম না আর কি, যে কবে বিএনপি সোজা হয়ে দাঁড়াবে, কবে বিএনপি হচ্ছে সেই যে খালেদা জিয়ার একটা গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল, সেটি হচ্ছে আমরা ছোটোবেলায় সেটা পড়েছি, শুনেছি, সে ছাত্র রাজনীতি করার সময়, বিদেশে আমাদের প্রভু নেই, বিদেশে আমাদের আছে বন্ধু আর কি। তো এই যে বক্তব্য আর কি, এই বক্তব্যকে তো রক্ষা করতে হবে তারেক রহমান এবং বর্তমান বাংলাদেশ সরকারকে প্রমাণ করতে হবে, বিএনপিকে প্রমাণ করতে হবে যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রভুত্ব তৈরি করবার প্রয়াস গ্রহণ করেছে,
সেই প্রয়াসকে তারা ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে আর কি। এবং সবার আগে বাংলাদেশ যে স্লোগান নিয়েছে ইলেকশনে, এবং খুব পপুলার স্লোগান এবং খুব চমৎকার স্লোগান, এই চমৎকার স্লোগানটা শুধু লিপ সার্ভিস না, এটির প্রতি হচ্ছে ন্যায়নিষ্ঠভাবেই হচ্ছে কে কাজ করবেন সেটা মানুষের কাছে প্রমাণ করতে হবে, এবং খুব বেশি সময় আসলে পাওয়া যাবে না এই বিষয়টি ইমপ্লিকেশনের ক্ষেত্রে। আর একটি খুব ভয়ানক ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে যে এটা আমি বারবার বলি আর কি, আমরা অনেকে আগেই ডিপ স্টেটের কথা বলতাম, আমরা ডিপ স্টেটের কথা বললে অনেকে বলতো হচ্ছে এগুলা কনস্পিরেসি থিওরি ইত্যাদি ইত্যাদি বিষয় আর কি। তো এখন তো ডিপ স্টেটের কথা হচ্ছে আবার আমাদের একটা বিপরীত মানুষরাও বলা শুরু করছে ডিপ স্টেটের কথা। তো সেই ডিপ স্টেট থাকুক আর না থাকুক, এই রহস্যময় যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু হচ্ছে বাংলাদেশে সেই বিএনপি যখন সর্বশেষ ক্ষমতায় ছিল তখনকার যে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন হ্যারিকে টমাস, এবং তার যে হচ্ছে -2 থিওরির একটি বক্তব্য তিনি দিয়ে গেছিলেন বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার হচ্ছে আগে, সেই হ্যারিকে টমাসের যে বক্তব্যের জায়গায় সেটার কিন্তু মানে ইনকমপ্লিট তাদের মিশন, সেই মিশন কিন্তু কমপ্লিট করবে হচ্ছে বিএনপিকে বিপদে ফেলে দিয়ে। তো সেটা বিএনপিকে খুব হুঁশিয়ার হতে হবে সে ব্যাপারে। একটা টিভিতে অ্যাড আছে, সেটা হলো আমি যদি জিতে যাই মা, মানে মা ছেলেকে শিখিয়েছে তুমি একটা দুধ খাওয়া শিখো, তুমি খেলার মাঠে যাবা, ছক্কা দিয়ে তুমি টিমকে জিতাবা। তো সুতরাং তারেক রহমান জিতলে গণতন্ত্র জিতবে, তারেক রহমান জিতলে বাংলাদেশ জিতবে, আমি এই বিশ্বাসই আছি। এবং এই বিশ্বাসকে ধারণ করে আমাদের যত সন্দেহ অবিশ্বাস সব কিছু আমরা দূরীভূত করব। আমরা এই বিশ্বাসের উপর আগামী দিনের একটা কল্পিত না স্বপ্নের বাংলাদেশ আমরা দেখতে চাই। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনি দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর সাজেদুল হক রুবেল এবং মিস্টার কামরুজ্জামান রতন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, রাজনীতিতে বিতর্ক আছে, ছিল এবং থাকবে। জুলাই সনদ, গণভোট এগুলো নিয়ে বিতর্ক আছে, 133টি অধ্যাদেশ নিয়ে বিতর্ক আছে। সরকার যেটা করতে চাইছে বা কী করছে, কতটা গ্রহণ করবে, কতটা সংশোধন করবে, কতটা বাতিল করবে, কিন্তু মূল কথা যেটি শেষ পর্যন্ত বিএনপি যেটা দিয়ে আপাতত এগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে সেটা হচ্ছে যে তার যে ম্যানিফেস্টো, নির্বাচনী অঙ্গীকার, সেটা সে বাস্তবায়ন করছে কিনা। এখানেও বিএনপি কৌশলের আশ্রয় নিতে পারে, কিন্তু সেই কৌশলের আশ্রয় নিতে গেলে অর্থাৎ অনেকগুলো রাষ্ট্র কাঠামো সংস্কার সংক্রান্ত বিষয় যেগুলোকে তারা হয়তো অনেক পরে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারে বা সংসদে আইন পাস করতে পারে, সেটাও বর্তমান বাস্তবতায় বাংলাদেশের জনগণের যে মানসিকতা তাতে খুব গ্রহণযোগ্য হবে না। কাজে মূল জায়গা, মূল কমিটমেন্ট যেগুলো তাদের 31 দফার মধ্যে ছিল, যেগুলোকে তারা জুলাই চার্টারের মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়ে ঐকমত্য পোষণ করেছে এবং যেগুলোকে তারা নিজেদের ম্যানিফেস্টোর মধ্যে সন্নিবেশিত করেছে, তার মূল বিষয়গুলোকে যত দ্রুত সম্ভব তারা যদি ইমপ্লিমেন্ট করে, আইন হিসেবে সংবিধানে সন্নিবেশিত করে, আইন হিসেবে পাশ করে এবং সংবিধান সংশোধন করে বা সংস্কার করে, যে ভাষাই বলি না কেন, তাহলে মানুষ আসলে আস্থা ফিরে পাবে এবং একটা ভরসার জায়গা খুঁজে পাবে। অন্যথায় মানুষকে দ্রুতই হতাশা গ্রাস করবে এবং তার ফল হয়তো শেষ পর্যন্ত বিএনপির জন্য ভালো হবে না। কারণ একথা আলোচনার মধ্যে টেবিলের দু প্রান্ত থেকেই বলেছেন যে বিরোধী শক্তি হিসেবে যারা আনুষ্ঠানিকভাবে এখন স্বীকৃত, তাদের যে তৎপরতা সেটা কিন্তু আগামী দিনে খুব একটা দেশের জন্য, রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য কল্যাণ বয়ে আনবে না। কাজে সেটা মাথায় রেখে আসলে বিএনপিকে তার অঙ্গীকারগুলো পূরণের দিকে অনেক বেশি মনোযোগ দিতে হবে এবং দ্রুততার সঙ্গে সেটা করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।